নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। ওদিকে রাজমহলে মোহিনী তখনও বীরেন্দ্র প্রতাপকে নিয়ে চিন্তা করছিল। নানা রকম দুশ্চিন্তা ওর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। যদি সত্যি মহারাজের কিছু হয়ে যায়, তাহলে আমার আর আমার বাবার স্বপ্ন তো অসম্পূর্ণ থেকেই যাবে। কি জানি এই অকর্মণ্য দেহরক্ষক আর পাহারাদাররা মহারাজকে ওই অগ্নিসিংহের হাত থেকে রক্ষা করতে পারবে কিনা। তখন কিন্নর অবনী দৌড়ে ওর ঘরে ঢুকলো। কি হয়েছে অবনী? মোহিনী অস্থির হয়ে জিজ্ঞাসা করলো। তুই দেহরক্ষক আর পাহারাদারদের মহারাজের রক্ষার জন্য পাঠিয়ে দিয়েছিস তো, কিন্তু তোর কি হয়েছে? এত ঘাবড়ে গেছিস কেন? এ কথা বলতে বলতে মোহিনী চুপ করে গেল, কারণ অবনীর পিছন পিছন রাজকুমার সূর্যপ্রতাপও ঘরে ঢুকে পড়েছিল। ওকে এই রানীমহলে দেখে মোহিনী শুধু অবাকই হলো না, বরং ওর মনে আবার সেই ভয় জেগে উঠল। রাজকুমার, আপনি এখানে? মোহিনী ঘাবড়ে গিয়ে ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করল। সূর্যপ্রতাপ উদ্ধত ভাবে বলল, কেন, আমি কি এখানে আসতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি এখানে আসতে পারেন না। মোহিনী একটু সামলে নিয়ে বলল, আপনার হয়তো রানীমহলের নিয়ম জানা নেই রাজকুমার। মহারাজ ছাড়া অন্য কোনো পুরুষ এখানে আসতে পারে না। এ কথায় অবহেলার ভঙ্গিতে সূর্যপ্রতাপ হেসে বলল, নিয়মের কি আছে, ও তো তৈরি হবে, ভাঙবে, আবার পাল্টেও যাবে। তাছাড়া আমি জানতে পারলাম যে মহলের দেহরক্ষক আর পাহারাদারদের মহারাজের রক্ষার জন্য পাঠাতে চাইছিলেন। সূর্যপ্রতাপের রূপ দেখে মোহিনী ভয় পেয়ে গেল। ওর এক অজানা বিপদের আশঙ্কা হতে লাগলো। মহারাজের অনুপস্থিতিতে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে, ও ভাবল, আর একটু নরম হয়ে বলল, আসলে রাজকুমার, মহারাজ একাই অগ্নিসিংহের পিছনে চলে গেছেন, তো আমার দুশ্চিন্তা হচ্ছিল মহলে কোনো সৈনিকও ছিল না, তাই আমি। আপনাকে মহারাজের জন্য চিন্তা করতে হবে না, আমি আছি। সূর্যপ্রতাপ খুব রুক্ষভাবে বলল, খবর পেয়েই আমি সুমন্তের সঙ্গে একদল সৈন্য ওদের খোঁজার জন্য পাঠিয়ে দিয়েছি, এই জন্য আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, এখন মহলের কোনায় কোনায় আমার সৈন্য মোতায়েন করে দিয়েছি। রানী মহলের বাইরেও আমার সৈন্য থাকবে। আমার আজ্ঞা ছাড়া আপনি বা আপনার কোনো কিন্নর বাইরে পা ও রাখবেন না, আর আমার অনুমতি ছাড়া এখানে যেন কেউ না আসে। এ কথা বলে সূর্যপ্রতাপ দ্রুত পায়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। মোহিনী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসু দৃষ্টিতে অবনীকে দেখল। অবনী ঘাবড়ে গিয়ে বলল, এ কথা সত্যি রানীমা? সূর্যপ্রতাপ মহলের কোনায় কোনায় পাহারাদার আর দেহরক্ষকদের সরিয়ে দিয়ে নিজের বিশেষ সৈনিক মোতায়েন করে দিয়েছে। হতে পারে ও নিজের কিছু গুন্ডা মহারাজের পিছনে পাঠিয়ে দিয়েছে ওনাকে হত্যা করার জন্য। এসবই সিংহাসন পাওয়ার জন্য ষড়যন্ত্র রানীমা, ষড়যন্ত্র। মোহিনীর তো পায়ের তলা থেকে মাটি সরে গেল। হে ভগবান, যা ভয় পাচ্ছিলাম আমি তাই হলো, ও কাঁপা কাঁপা গলায় বলল। ওদিকে মহারাজের মৃত্যু হবে, আর এদিকে সূর্যপ্রতাপ আমাকে রাজমহল থেকে বার করে দেবে, আরো হয়তো আমার বাবার অঙ্গরাজ্য নিজের অধীনে করে নেবে। হে কৃষ্ণ, রক্ষা করো আমাকে,
রক্ষা করো। মোহিনীর এরকম অবস্থা দেখে কিন্নর অবনী ওকে বোঝাতে লাগলো, রানীমা, এত ভয় পাবেন না। আমাদের মহারাজ এত দুর্বল নন যে সূর্যপ্রতাপের ষড়যন্ত্রের শিকার হয়ে যাবেন। আপনি দেখবেন উনি অগ্নি সিংকে মেরে খুব শীঘ্রই ফিরে আসবেন, আর এই সূর্যপ্রতাপকেও জীবিত ছাড়বেন না। আর যদি চন্দ্রাবতীর কথা বলেন, ওরও অবস্থা তো এমনিতেও খারাপ ছিল। ওষুধ ছাড়া হয়তো এতক্ষণে ওর গল্প শেষ হয়ে গেছে। তার মানে এক তীরে দুই শত্রুর খেলা শেষ। মোহিনী ঘাবড়ে গিয়ে বলল, আরে, চন্দ্রাবতী বাঁচুক বা মরুক তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু কোনো না কোনো ভাবে মহারাজকে সূর্যপ্রতাপের ষড়যন্ত্রের খবর পাঠাতে হবে, বুঝেছিস তুই? যাতে উনি সতর্ক হয়ে যান। তাড়াতাড়ি কিছু কর অবনী। অবনী দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিল, কাজটা তো খুব বিপজ্জনক রানীমা, কিন্তু আপনার জন্য এটা নিশ্চয়ই আমি করব। মহলের বাইরে আমার গুপ্তচরকে আমি এক্ষুনি মহারাজের খবর নিতে পাঠাচ্ছি। একথা বলে কিন্নর অবনী ঘরের বাইরে বেরিয়ে গেল। এদিকে সূর্যপ্রতাপ যেই রানীমহলের বাইরে এলো, ও দুর্গাদাসকে ওর কাছেই আসতে দেখল। আরে দুর্গাদাস, বলো, কি খবর এনেছো? সূর্যপ্রতাপ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। দুর্গাদাসের মুখ নিরাশায় ভরে গেল। খবর ভালো নয় কুমার, দুর্গাদাস ধীরে ধীরে বলল। আমি যে লোকগুলোকে মহারাজের পিছনে পাঠিয়েছিলাম, ওরা সবাই মরে গেছে। একথা শুনে সূর্যপ্রতাপ রেগে আগুন হয়ে গেল। তোমাদের দ্বারা একটা সহজ কাজও কি ঠিকভাবে হতে পারে না? ও ঝট করে দুর্গাদাসের কলার চেপে ধরে বলল, আর তুমি কথা বলেছিলে না যে এটা আমার জন্য সুবর্ণ সুযোগ, কিন্তু তুমি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে না। দুর্গাদাস লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। আমি আশা করিনি মহারাজ আমার সব সৈনিকদের জন্য একাই 100 হবেন, কিন্তু আমাদের কাছে এখনো সময় আছে কুমার। অগ্নি সিংকে খুঁজতে মহারাজ জঙ্গলের ভিতর গিয়েছেন। সুমন্ত আর ওর সঙ্গের সৈনিকরা জঙ্গলের রাস্তা হারিয়ে অন্যদিকে কোথাও চলে গেছে। মহারাজ এখনো নিশ্চিতভাবে আহত অবস্থায় একাই আছেন। এবার আমি নিজে কিছু সৈন্য নিয়ে ওখানে যাচ্ছি। আর না, এখন তুমি আর কিচ্ছু করবে না, সূর্যপ্রতাপ ক্রুদ্ধ স্বরে বলল। তোমাদের সকলের ব্যর্থতা আমার সমস্ত পরিকল্পনায় ভেস্তে দিয়েছে। এখন যদি সামান্য ভুল হয় তাহলে আমার ষড়যন্ত্র মহারাজের কাছে ফাঁস হয়ে যাবে। এখন যা কিছু করার আমি একাই করব। একথা বলে সূর্যপ্রতাপ মাটিতে পদাঘাত করে প্রচন্ড রাগে সেখান থেকে চলে গেল। ওদিকে জঙ্গলে বীরেন্দ্র প্রতাপ অবাক বিস্ময়ে অগ্নি সিংকে দেখছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে সূর্যপ্রতাপ তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে। চন্দ্রাবতীর মনেও নানা রকম চিন্তা উথাল পাথাল করছিল। তাহলে কি এই জন্য সূর্যপ্রতাপ আমার উপর এত সহানুভূতি দেখায়? এই জন্য কি ও নিজের প্রাণ বিপদের মধ্যে ফেলে বারবার আমার প্রাণ বাঁচিয়েছে? তার মানে আমার উদ্দেশ্যের খবর ও পেয়ে গেছে। ও বুঝে গেছে যে আমি বীরেন্দ্র প্রতাপের ওপর বদলা নিতে চাই, আর সেই জন্য ও নিজের খেলার গুটি বানাতে চায় আমাকে। ওর জালে আমি যদি ফেঁসে যাই
ও আমার সাহায্যে বীরেন্দ্র প্রতাপের সিংহাসন কেড়ে নিয়ে নিজেকে বিক্রমগড়ের রাজা ঘোষণা করবে। তখন বীরেন্দ্র প্রতাপ অগ্নিসিংকে জিজ্ঞাসা করল, তুমি সূর্য প্রতাপের ওপর অনেক বড় দোষারোপ করছো অগ্নিসিং। তোমার কথায় বিশ্বাস করা আমার পক্ষে অসম্ভব। কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ তো আমার কাছে নেই বীরেন্দ্র প্রতাপ, অগ্নিসিং ঠান্ডা গলায় বলল। তবে কিছুদিন আগে আমার এক গুপ্তচর আমাকে এই খবর দিয়েছিল যে সূর্যপ্রতাপ নিজের একটা আলাদা সেনাবাহিনী তৈরি করেছে। তোমার সেনাবাহিনীর কিছু সেনাপতিও ওর প্রতি বিশ্বস্ত হয়ে পড়ছে। আর আমার পূর্ণ বিশ্বাস, তোমার ওপর যারা হামলা করেছিল তারা আর কেউ নয়, সূর্যপ্রতাপেরই লোকজন। একথা শুনে বীরেন্দ্র প্রতাপের আরো একটা ঝটকা লাগলো। ও ধীরে ধীরে বিড়বিড় করে বলল, তুমি হয়তো ঠিক বলছ। যে সব মুখোশধারীদের সঙ্গে রাস্তায় আমার লড়াই হয়েছিল, তারা লড়াই করতে করতে নিজেদের মুখোশ সামলাচ্ছিল। ওদের হয়তো ভয় ছিল যে আমি ওদের মুখ দেখে ওদের চিনে ফেলব। হঠাৎ বীরেন্দ্র প্রতাপ নিজের ভুল বুঝতে পারল, আর ও বলল, দূর থেকে আমি আলো দেখে দ্রুত এখানে চলে এসেছিলাম। আমি যদি ওখানে একটু অপেক্ষা করে ওই সব হত্যাকারীদের মুখ দেখতাম, তাহলে হয়তো সত্যিটা জানতে পারতাম। ঠিক করেছ তুমি এখানে এসে। তুমি লড়াই করার অবস্থায় ছিলে না বীরেন্দ্র প্রতাপ। অগ্নিসিং গম্ভীর গলায় বলল, যদি ওই হত্যাকারীদের দ্বিতীয় দল ওখানে পৌঁছে যেত, তাহলে তুমি বেঁচে ফিরতে পারতে না। বীরেন্দ্র প্রতাপ পুরোপুরি সংশয়ান্বিত ছিল। সূর্যপ্রতাপের উপর ওর একটু সন্দেহ ছিল, কিন্তু ও যে এইরকম পরিস্থিতিতে ওর উপর হামলা করতে পারে এটা ও কখনোই ভাবতে পারছিল না। ও ভাবতে লাগলো, আমার চারদিকে ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে, আর আমি এটা বিন্দু বিসর্গও জানি না। একদিকে অগ্নিসিং, অপরদিকে সূর্যপ্রতাপ, আর এদের মাঝখানে চন্দ্রাবতী। আচ্ছা, এমন নয় তো এই সমস্ত ষড়যন্ত্র চন্দ্রাবতী রচনা করছে? সূর্যপ্রতাপ তো চন্দ্রাবতীরও কাছের মানুষ। আবার এরকম নয় তো এরা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে? কিন্তু একটা কথা তো ঠিক, এদের তিনজনেরই নিশানা আমি আর বিক্রমগড়ের সিংহাসন। আমাকে যেভাবে হোক অগ্নিসিং, চন্দ্রাবতী আর সূর্যপ্রতাপ এই তিনজনের সত্যিটা কি তা জানতে হবে। এইসব ভাবছিল বীরেন্দ্র প্রতাপ, আর তখন জঙ্গলের মধ্যে দ্রুত অনেকের নড়া শব্দ পাওয়া গেল, আর সেই সঙ্গে তীব্র আলো দেখা গেল। বীরেন্দ্র প্রতাপ, চন্দ্রাবতী আর অগ্নিসিং চমকে দেখল ওদেরকে চারদিক থেকে ঘোড়সওয়াররা ঘিরে ফেলেছে। ওদের হাতে জ্বলন্ত মশাল। মহারাজ, আপনি ঠিক আছেন তো? এই আওয়াজ সুমন্তের। সে তাড়াতাড়ি ঘোড়া থেকে লাফিয়ে নেমে বীরেন্দ্র প্রতাপের কাছে ছুটে এলো। ওকে দেখে বীরেন্দ্র প্রতাপ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ও কিছু বলার আগেই সুমন্তর নজর অগ্নিসিংয়ের উপর পড়ল। প্রচন্ড রাগে নিজের তলোয়ার খাপ থেকে বের করে উঁচু করে হাওয়ায় দুলিয়ে চিৎকার করে বলল, অগ্নিসিং, বিক্রমগড়ের শত্রু, আজ তুমি আমার হাত থেকে আর রেহাই পাবে না। সুমন্ত অগ্নিসিংয়ের উপর নিজের তলোয়ার চালাতে যাচ্ছিল। তখন বীরেন্দ্র প্রতাপ উঁচু গলায় বলল, দাঁড়াও সুমন্ত। সুমন্ত তক্ষুনি নিজের জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। অবাক হয়ে বীরেন্দ্র প্রতাপকে দেখতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ ওর কাছে আস্তে আস্তে বলল, এখন আমার শত্রু অগ্নিসিং নয়, অন্য কেউ। সুমন্ত, এ এ এ আপনি কি বলছেন মহারাজ? সুমন্ত অবাক হয়ে বলল, এ না জানি কতবার আপনাকে হত্যা করার চেষ্টা করেছে।
কালীঘাটির পাহাড়ে তো আমাকেও মারতে চেয়েছিল। 4 সৈনিককে মেরে কারাগার থেকে পালিয়ে গিয়েছিল। তারপরের এত বড় স্পর্ধা যে ও মহারানীমাকে অপহরণ করেছে। এর পরেও আপনি বলছেন এ আমাদের শত্রু নয়? আরে একে তো এখানেই কেটে ফেলে দেওয়া উচিত। মহারাজ, ভুল করবেন না। বীরেন্দ্র প্রতাপ একটু কঠিন গলায় বলল, অগ্নি সিংহের সঙ্গে যা করা দরকার তা আমি করব। তুমি একে ভুলে যাও আর এক্ষুনি একটা কাজ করো, আমাদের কৃষ্ণগড় রাজপ্রাসাদে চলে যাও। ওখানকার সর্দার বিপ্রদাসকে গিয়ে বলো এক্ষুনি যেন একটা বড় সেনাবাহিনী নিয়ে এখানে চলে আসে। সুমন্ত বুঝতে পারল না বীরেন্দ্র প্রতাপ এরকম আদেশ কেন দিচ্ছে, কিন্তু ও কোনো প্রশ্ন না করেই তক্ষুনি সেখান থেকে কৃষ্ণগড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ অগ্নি সিংকে বলল, এই সময় চারদিকে বিপদ অগ্নি সিং, কারণ যদি তোমার কথা সত্যি হয় সূর্যপ্রতাপ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তাহলে ওর কাছে খবর পৌঁছে গেছে যে ওর পাঠানো হত্যাকারীদের হাত থেকে আমি বেঁচে গেছি। ও আমাকে আবার মারার চেষ্টা করবে। এই জন্য আমাদের ততক্ষণ এই জঙ্গলে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আমার বিশ্বস্ত বিপ্রদাস তার সৈন্যবাহিনী নিয়ে এখানে এসে পৌঁছয়। আমি এখন তোমার সাহায্য চাই। অগ্নি সিং তখন চিন্তায় পড়ে গেল। বীরেন্দ্র প্রতাপের ব্যবহার আমার ওপর এত নরম হয়ে গেল কি করে? ও নিজেকে নিজে প্রশ্ন করল। যদিও চাইতো তো নিজের সৈনিকদের হাতে আমাকে বন্দি করাতে পারত, কিন্তু ও তা করল না। কিন্তু কেন? এটা কি ওর মজবুরি নাকি অন্য কোনো চাল? এ কথা ভাবতে ভাবতে ও তেরছা চোখে চন্দ্রাবতীর দিকে তাকালো, কিন্তু চন্দ্রাবতী চুপ করে নিজের মাথা নিচু করে বসেছিল। ঠিক আছে বীরেন্দ্র প্রতাপ, অগ্নি সিং মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে বলল, আমি থাকতে এই জঙ্গলে তুমি এবং চন্দ্রাবতী একেবারেই সুরক্ষিত। এসো আমার সঙ্গে। ওদিকে পাহাড়ের একটা গুহা আছে, আজকের রাতটা তুমি আর চন্দ্রাবতী ওখানেই কাটাও। বলে অগ্নি সিং বীরেন্দ্র প্রতাপকে ধরে তুলে দাঁড় করাতে চাইল। না অগ্নি সিং, তুমি চন্দ্রাবতীকে নিয়ে চলো। বীরেন্দ্র প্রতাপের কথা শুনে অগ্নি সিং একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। পরমুহূর্তে দ্বিধা কাটিয়ে চন্দ্রাবতীকে কোলে তুলে নিল আর এগিয়ে গেল একটু দূরেই পাহাড়ের উপর অবস্থিত একটা গুহার দিকে। কষ্টে ধীরে ধীরে পা ফেলে চন্দ্রাবতীকে কোলে নিয়ে ও পাহাড়ের উপরের গুহায় এসে পৌঁছল। বীরেন্দ্র প্রতাপও 2 জন সৈনিকের সাহায্যে গুহায় এসে পৌঁছে গেল। অগ্নি সিং ওর ঘায়ে যে ওষুধের প্রলেপ লাগিয়েছিল তাতে অনেকটা আরাম বোধ করছিল। ও গুহার দরজায় অগ্নিকুণ্ড জ্বালাতে জ্বালাতে অগ্নি সিং বলল, চন্দ্রাবতীকে মাঝে মাঝে ওই জড়িবুটির রস দিতে থাকবে তুমি, আমি সৈনিকদের সঙ্গে নিচে পাহারায় থাকব। আগুন জ্বালিয়ে অগ্নি সিং চলে গেল। চন্দ্রাবতী অগ্নি সিংয়ের দেওয়া কম্বলে আরাম করে শুয়ে শুয়ে বীরেন্দ্র প্রতাপকে পাথরের উপর জড়িবুটির রস বানাতে দেখছিল। আপনি একটু বিশ্রাম করুন, আমি এখন ঠিক আছি, চন্দ্রাবতী বলল। বীরেন্দ্র প্রতাপ ওর দিকে না তাকিয়ে রস বানাতে বানাতে বলল, তুমি আমার চিন্তা করো না, আমার ঘা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাকে একটু বাদে বাদেই এই রস খেতে হবে। আর শুধু আজকের রাতটাই, কাল সকালে আমরা রাজমহলে ফিরে যাব। অগ্নি সিং 2-1 দিনের মধ্যে অন্য কোনো পাহাড় থেকে রক্তপুষ্প নিয়ে আসবে। আর যতক্ষণ না তুমি পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছ, অগ্নি সিং রাজমহলেই থাকবে। কি? অবাক হয়ে বলল চন্দ্রাবতী। ও রাজমহলে থাকবে?
আপনি জানেন না ওকে কতবার আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, তবু ওকে আপনি এই সুযোগ দিচ্ছেন? বীরেন্দ্র প্রতাপ ধীরে হেসে বলল, না, ও আর আমার প্রাণ নেবে না, কারণ ও তোমাকে কথা দিয়েছে। চন্দ্রবতী কিছু বলতে পারল না। একটা পাতায় করে ওই জড়িপুটির রস এনে চন্দ্রবতীকে খাওয়াতে খাওয়াতে বলল, আচ্ছা, তুমি অগ্নিসিংকে দিয়ে এই প্রতিজ্ঞা করালে কেন? চন্দ্রবতী জবাব দেওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ দ্বিতীয় প্রশ্ন করল, আমাকে বাঁচাতে চাও কেন তুমি? বিক্রমগড়ের প্রজাদের জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? নিজের চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে বিড়বিড় করে বলল, নাকি নিজের জন্য? আপনার বেঁচে থাকা আমার জন্য খুব জরুরি মহারাজ। বীরেন্দ্র প্রতাপ জানত চন্দ্রাবতী মিথ্যে বলছে। ওর মুখ কঠোর হয়ে গেল আর মনে মনে বলল, আমারও তোমাকে বাঁচিয়ে রাখতে হবে চন্দ্রাবতী, যাতে তুমি আমাকে নিজের সত্যিটা বলতে পারো। বলতে বলতে ওই ওষুধের রসের বাকি 2-1 ফোঁটা চন্দ্রাবতীর মুখে ঢেলে দিল। তাহলে কি বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতী আর অগ্নিসিংকে বন্দী করার নতুন ষড়যন্ত্র করছে? সূর্যপ্রতাপকে বীরেন্দ্র প্রতাপ মাফ করে দেবে? সূর্যপ্রতাপ কি দ্বিতীয়বার বীরেন্দ্র প্রতাপ আর চন্দ্রাবতীর উপর হামলা করবে? সত্যি কি অগ্নিসিং রক্তপুষ্প আনতে পারবে? সে যদি রাজমহলে থাকে তাহলে কি ঘটবে এরপর? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।